ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য আমরা তোমাদেরকে বলেছিলাম 30টা ক্লাস নেব, তারই আজকে 4 নাম্বার ক্লাসে আছি। ইংরেজির জন্য এই ক্লাসগুলো করলে তোমার বেসিক সহ একেবারে অ্যাডভান্স লেভেল সবই কভার হবে। আজকের ক্লাসে আমরা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে অর্থাৎ বিভাগ পরিবর্তন ইউনিটে যে প্রশ্নটা ছিল সেটাকে ব্যাখ্যা করব এবং নোট ডাউন করে রাখো, এই বছর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন করে পরীক্ষা ডি ইউনিটে হবে না, মানবিকের সাথে হবে। অর্থাৎ মানবিকের একই প্রশ্নে তোমরা পরীক্ষা দিবা। আবার যারা মানবিকের শিক্ষার্থীরা আছো তোমরা প্যারা খেও না, মানবিকের জন্য আলাদা সিট থাকবে 1788টা। মানবিকের সিটে ব্যবসায় শিক্ষা শাখা কিংবা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এসে সিট দখল করবে না। বিজ্ঞানের জন্য আলাদা 905টা সিট থাকবে এবং ব্যবসায় শিক্ষার জন্য 265টা সিট, অর্থাৎ আলাদা আলাদা 3টা মেরিট লিস্ট হবে। একটা হবে মানবিকের শিক্ষার্থীদের জন্য, এখানে শুধু মানবিকের 1788 জন পড়বে। একটা হবে ব্যবসায় শিক্ষা শাখার জন্য মেরিট লিস্ট, এখানে 265 জন পড়বে। আর বিজ্ঞানের জন্য হবে একটা মেরিট লিস্ট, সেখানে 905 জন পড়বে। প্রশ্ন সেম থাকবে, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা এবং বিজ্ঞান অনুষদ একই প্রশ্ন পরীক্ষা দিবে। অর্থাৎ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 3টা টপিকেই কিন্তু পরীক্ষা হবে। সো আমরা যদি আজকের এমসিকিউগুলো একটু দেখি, তাহলে দেখো আমাদের শুরুতে দেয়া আছে দ্যাট রিমাইন্ডস মি ড্যাশ মাই লাস্ট ভিজিট টু মুঘল প্লেস। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছে। কি দিয়েছে? একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এখানে কোনটা দিয়েছে। সো তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবা রিমাইন্ড। আমরা জানি রিমাইন্ডের পরে অফ বসে, কোনো কিছু মনে করিয়ে দাও, রিমাইন্ড অফ, রিমাইন্ডস অফ কিংবা রিমাইন্ড অফ। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে সঠিক উত্তরটা হবে অফ। কি হবে? দ্যাট রিমাইন্ডস মি অফ মাই লাস্ট ভিজিট টু মুঘল প্লেস। সো মাথায় রাখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু তোমার ডিরেক্টলি কমন পড়ে যাবে তুমি যদি 200-300 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে পারো। এবং এগুলো কোত্থেকে পড়বা? শুরুতেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার টেকনিকটা আমি বলে দেই। তুমি তোমার অ্যাডমিশনের জন্য যেই ইংরেজি বইটা কিনেছো সেটা মাস্টার হতে পারে, কম্পিটিটিভ এক্সাম হতে পারে, কম্প্যাক্ট হতে পারে, জয়কলির বিচিত্রা হতে পারে, অ্যাপেক্স হতে পারে, তুমি যেটাই নাও না কেন সেই বইটির মধ্যে গিয়ে দেখবা যে অনেক বেশি পরিমাণে বিগত বছরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেয়া আছে, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল কিংবা বিশ্ববিদ্যালয়ে এসেছিল কিংবা বিসিএসে এসেছিল। সেই প্রশ্ন সেখানে 600-700 বা 500 প্রশ্ন পাবা, সেইগুলো আগে মুখস্থ করবা। সেইগুলো মুখস্থ করে বইয়ে যেগুলো দেয়া আছে সেগুলো বারবার পড়বা, তাহলেই দেখবা আগামী 2-3 মাস সেগুলো বারবার রিডিং পড়লে তোমার মনে থাকতেছে। সো এই ক্ষেত্রে প্রথম প্রশ্নের উত্তরটা রিমাইন্ড অফ। আর বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করলে কমন পড়ার সম্ভাবনা প্রায় 70%। পরেরটা দেখো, আই মাস্ট অ্যাকনলেজ দ্যাট বা আই মাস্ট অ্যাকনলেজ, আমি অবশ্যই স্বীকার করি, আই হ্যাভ ড্যাশ নশন। নশন মানে কি? নশন মানে হচ্ছে ধারণা। এগুলো পাঠতে হলে কিন্তু তোমাকে অবশ্যই ভোকেবুলারি পড়তে হবে। আমরা এগুলো কিভাবে জানি? কারণ আমরা তোমাদের সময় অনেক শব্দার্থ পড়েছি। ভাই এইগুলো কই পাবো? তুমি সাইফার স্টুডেন্ট ভোকেবুলারি এবং তোমার এইচএসির যে ফার্স্ট পেপারের ভোকেবুলারিগুলো আছে ওইগুলো পড়লেই কমন পড়বে। তাহলে দেখো, আই মাস্ট অ্যাকনলেজ, আমি অবশ্যই স্বীকার করছি, আই হ্যাভ ড্যাশ নশন, আমার খুব কম সংখ্যক ধারণা আছে, অফ হোয়াট ইট মিনস, অর্থাৎ এটা কি বোঝাচ্ছে এই বিষয়ে আমার কম সংখ্যক ধারণা আছে, সেটা আমি স্বীকার করছি। তাহলে নশন মানে ধারণা, এটা একটা আনকাউন্টেবল নাউন। কি? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এখন তুমি মাথায় রাখবা কাউন্টেবল নাউনের আগে তুমি সাম বসাতে পারো, আনকাউন্টেবলের আগে সাম বসাতে পারো, বাট তুমি আনকাউন্টেবল নাউনের আগে অবশ্যই এই জায়গায় লিটল বসাবা। কি বসাবা? লিটল বসাবা। সো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে আই হ্যাভ লিটল নশন অফ হোয়াট ইট মিনস। বলা হচ্ছে যে আমি স্বীকার করে নিচ্ছি, আমি খুব কমই জানি যে এইটা দ্বারা কি বোঝায়। সো এই জিনিসটা একটু বুঝে নিবা। এইখানে আনকাউন্টেবল নাউন দেখে আমরা লিটল ব্যবহার করেছি, এবং যখন আমরা তোমাদেরকে নাউন প্রনাউন পড়াবো তখন কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং তুমি যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হও তাহলে দেখবা কত চমৎকারভাবে এই জিনিসগুলো আমরা তোমাদেরকে প্রেজেন্ট করে দিই যে কখন কোনটা বসবে। এখন আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব। দেখো, ডিড ইউ সে হি টিজড ইউ, বলা হচ্ছে তুমি কি বলছো যে সে তোমাকে বিরক্ত করছে? হি ড্যাশ বি আ গুড ফ্রেন্ড। মনে করো তুমি বললা বা আমি তোমাকে বললাম সে তোমাকে বিরক্ত করছে, তাহলে সে কখনোই তোমার ভালো বন্ধু হতে পারে না। সে যদি তোমাকে বিরক্ত করে তাহলে সে কখনোই তোমার ভালো বন্ধু হতে পারে না। তাহলে পারে, পারা, 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 পারে না, পারা। তাহলে পারার ইংরেজিটা কি? ক্যান।
কিংবা কুড, পারতো। তাহলে দেখো তো এখানে ক্যান আছে কিনা, অবশ্যই আছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। একবারে জাস্ট টেকনিক ধরে ধরে পড়বো আমরা, এত ধরপচা এত স্ট্রাকচার পড়ার দরকার নাই। মিনিং বুঝবো, সেন্টেন্স স্ট্রাকচার নিব, ধাপ করে উত্তর বলে দিব। এবং তোমাদের জন্য আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি সামনে পরীক্ষার আয়োজন করতেছি, ফ্রিতে তোমাদের মডেল টেস্ট নিব, যাতে করে তোমরা তোমাদের টপিকগুলোকে ঝালাই করে নিতে পারো। এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা ফার্স্ট কমেন্ট থেকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আমাদের এই সার্ভিসগুলো নিতে পারো। তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে কান্ট কেন হলো, কারণ না পারা অর্থে। ডিড ইউ সে হি টিজড ইউ, তুমি বলেছো যে সে তোমাকে টিজ করছে। হি কান্ট বি আ গুড ফ্রেন্ড, তাহলে সে কখনোই একটা ভালো বন্ধু হতে পারে না। তারপরে দেখো ড্যাশ লিভিং ইন দ্য ওয়াটার, মানে পানিতে থাকা সত্ত্বেও হুয়েলস ব্রেথ এয়ার। হুয়েলস মানে কি, হুয়েলস মানে হচ্ছে তোমার তিমি। তাহলে বলা হচ্ছে যে পানিতে থাকা সত্ত্বেও তিমি বাতাসে শ্বাস নেয়, অর্থাৎ তিমি মাসে শ্বাস নেওয়ার দরকার হলে সে মাথা বের করে পানির বাইরে এসে শ্বাস নেয়। তাহলে সত্ত্বেও, সত্ত্বেও ইংরেজি কি, সত্ত্বেও ইংরেজি জানি আমরা ইনস্পাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, কি ডেসপাইট। সো ইনস্পাইট অফ বা ডেসপাইট বসে। সো এই ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব, আমরা এখানে ব্যবহার করব ডেসপাইট। কি ব্যবহার করব, ডেসপাইট। কেন ডেসপাইট ব্যবহার করব, কারণ এখানে তো ইনস্পাইট অফ নাই। সো আমরা সত্ত্বেও বোঝাতে চাচ্ছি। সো একটু মিনিংয়ের দিকে যদি জোর দাও, যে লিভিং ইন দ্য ওয়াটার, পানিতে থাকা সত্ত্বেও হুয়েলস ব্রেথ এয়ার, অর্থাৎ তিমি বাতাসে শ্বাস নেয়। তাহলে এই প্রশ্নের উত্তরটা জানতে হলে তোমাকে জাস্ট মিনিংটা বুঝলেই হচ্ছে। কিসের মিনিং বুঝলে হচ্ছে ভাইয়া, প্রথমত সেন্টেন্সের যেটা দেয়া আছে, আর দ্বিতীয়ত হচ্ছে ইনস্পাইট অফ এবং ডেসপাইট, এই দুইটার মিনিং তুমি জানো কিনা এইটার উপরে। এই দুইটা বিষয় যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই তুমি খুব ভালো করতে পারবা। তাহলে এখানে তুমি বলছো যে ডেসপাইট লিভিং ইন দ্য ওয়াটার হুইলস ব্রেথ এয়ার। আবার মাথায় রাখবা যে ডেসপাইট কিংবা ইনস্পাইটের পর ভার্বের সাথে আইএনজি বসে, ভার্বের সাথে আইএনজি বসে। সো এটা আমরা এখানে দেখতেই পাচ্ছি, লিভিং এইটা ভার্বের সাথে আইএনজি, এই যে লিভিং এটা ভার্বের সাথে আইএনজি। তাহলে ডেসপাইটের পরে ভার্বের সাথে আইএনজি বসলো, এই যে এইখানে বসলো ডেসপাইট, এরপরে এইখানে বসলো ভার্বের সাথে আইএনজি, বাকি সেন্টেন্সটাও মিনিংগতভাবে মিলে গেল। তার মানে এইটাই অ্যান্সার। চমৎকার না? জাস্ট একটু সিস্টেম অনুযায়ী সঠিক গাইডলাইন মেনে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই কঠিন না। এবং আমরা এই জিনিসগুলো ধরে ধরে বুঝাবো তোমাকে। তোমার বন্ধুবান্ধব যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সম্পর্কে না জানে, তাকে একটু ধরে নিয়ে আসো যে দোস্ত ক্লাসগুলো কর, ভাইয়ের গাইডলাইনটা ফলো কর, ইনশাল্লাহ একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। পরের প্রশ্নটা যদি আমরা দেখি, সো পরের প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স। তাহলে দেখো আবারও ঘুরে ফিরে আমরা ভোকাবুলারিতে চলে এসেছি। আর এই ভোকাবুলারিটা কিন্তু তোমার ইয়েতে দেওয়া আছে, সাইফার স্টুডেন্ট ভোকাবুলারিতে, কিংবা বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল এটা রিপিট কোয়েশ্চেন, এটাও রিপিট কোয়েশ্চেন। দেখো এটা রিপিট কোয়েশ্চেন, এটাও রিপিট কোয়েশ্চেন। তার মানে তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পড়লে ডিরেক্ট হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবা। যেমন অ্যাডভার্স, অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল। আমরা জানি প্রতিকূল বা বৈরী, কি বৈরী, বা খারাপ বলি না আমরা, যে খারাপ অবস্থা, বৈরী অবস্থা, প্রতিকূল অবস্থা, যেটা আমাদের অনুকূলে নয় প্রতিকূলে। সো এইটার অ্যান্টোনিম মানে কি, বিপরীত শব্দ। এইটার বিপরীত কি বলতো, সেটার বিপরীত অবশ্যই ফেভারেবল। ফেভারেবল মানে কি, পক্ষে। ফেভারেবল মানে হচ্ছে কি, পক্ষে। ধরো কোনো কিছু তোমার পক্ষে আছে, তোমার ফেভারে আছে, তোমার সাপোর্টে আছে, তাহলে ফেভারেবল মানে হচ্ছে কোনো কিছু পক্ষে থাকা। আর একটু খেয়াল করলে দেখবা অ্যাডভার্স মানে হচ্ছে বৈরী, বিপক্ষ, খারাপ, এই টাইপের জিনিস বোঝায়, প্রতিকূল অবস্থা। সো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা আমরা নিব ফেভারেবল। কি নিব, ফেভারেবল। জাস্ট মিনিং বুঝলে এবং বিগত বছরের প্রশ্ন পড়লে হুবহু কমন। তারপরে দেখো ডিলেমা। ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট। কি, উভয় সংকট। উভয় সংকটের আরেকটা কি হতে পারে, বিপদ। উভয় সংকট বলতে কি বোঝানো হচ্ছে, ধরো তুমি ওই যে আমরা বলে না যে তোমার জলে কুমির, তারপর হচ্ছে ডাঙায় ভাগ। তাহলে দেখো তোমার যদি হচ্ছে জলে কুমির থাকে আর যদি তোমার হচ্ছে উপরে যদি বাঘ থাকে, তাহলে তুমি একটা বিপদে পড়ে গেলে না, তো এটাকে বলা হয় উভয় সংকট। এদিকে গেল বিপদ, এদিকেও গেল বিপদ। তাহলে এই যে সংকট বা বিপদ, এর সিমিলার শব্দ কোনটা, এর সাথে মিলে, সেটা কি প্রেডিকেমেন্ট, সেটা কি ডিফিকাল্টি, নাকি ডিলে, দেরি করা, নাকি ডিলেড মেসেজ? অবশ্যই ডিফিকাল্টি। ডিফিকাল্টি শব্দের অর্থ হচ্ছে বিপদ বা কঠিন, বিপদ বা
কঠিন বোঝাতে আমরা ডিফিকাল্টি ব্যবহার করি। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটু বোঝার ট্রাই করলে আমরা দেখব এখানে সঠিক উত্তরটা হচ্ছে ডিফিকাল্টি মানে বিপদ বা কঠিন, এবং এই ক্ষেত্রে আমরা দেখছি ডিলেমা মানে বোঝায় উভয় সংকট। তাহলে ভোকাবুলারি জানলে দুইটা প্রশ্ন হুবহু কমন, ভোকাবুলারি মুখস্থ করতে না পারলে বিগত বছর আসা প্রশ্নগুলো পড়লেও তুমি কিন্তু এই জায়গা থেকে কমন পেয়ে যাচ্ছ ভাইয়া। এবং খুব যত্ন সহকারে এই জিনিসগুলো পড়বা, ভাইয়াদের গাইডলাইন ফলো করবা, চান্স হবে ইনশাল্লাহ। আমরা যদি পরের টপিকটা দেখি, এর আগে আমাদের কোর্স চলে আসছে, কোর্সটা নিয়ে একটু বলে নিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিতে চাইলে বি ইউনিটে পরীক্ষা দিতে হবে। বিভাগ পরিবর্তন করে তুমি যদি ব্যবসায় শিক্ষা শাখা কিংবা বিজ্ঞান বিভাগের প্যারা না নিয়ে তুমি চাও যে না ভাইয়া আমি ডিরেক্ট মানবিকে পরীক্ষা দেব, বিভাগ পরিবর্তন করে, সেই ক্ষেত্রে তুমি আমাদের এই কোর্সে অ্যাড হতে পারো, যেখানে বাংলার 20টি ক্লাস নিচ্ছি, ইংরেজির 20টি ক্লাস, সাধারণ জ্ঞানের 20টি ক্লাস, ইংরেজির 25টা ক্লাস নিব তোমাদের কথা মাথায় রেখে। কোর্সটি নিচ্ছি আমরা মাত্র 3000 টাকা। প্রত্যেকটা ক্লাসের পরে অবশ্যই আমরা ফাইনাল মডেল টেস্ট নিব 20টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রশ্ন করে 60টা করে এমসিকিউ থাকবে, এবং ক্লাস শুরু হবে ডিসেম্বরের 28 তারিখে। ভর্তি হতে চাইলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো। ক্লাসগুলো আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব, প্রতিটা ক্লাস রেকর্ডেড আকারে থাকবে। ক্লাস শেষে পিডিএফ দিব লেকচার শিট আকারে, এবং লেকচার শিটকে পিডিএফ আকারে দিয়ে দিব। এবং এমসিকিউ প্র্যাকটিস করবা না, আমরা বিগত বছরে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আসে এমসিকিউগুলোকেও একটা প্র্যাকটিস শিট করে তোমাকে দিয়ে দেবে, যেন বাসায় তুমি প্র্যাকটিস করতে পারো। এরও বাইরে ক্লাসগুলো সন্ধ্যার দিকে আমরা নিব। সপ্তাহে প্রায় 4 থেকে 5 দিন ক্লাস হবে। প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষার মধ্যে না পারলে থাকবে সলভ ক্লাস। সলভ ক্লাসে যদি না বুঝো টিচারের সাথে সরাসরি ফোনের কথা বলবা, ভাইয়া আপনার ক্লাস করতেছি কিন্তু বুঝতেছি না। সো এই হচ্ছে আমাদের কোর্সের আলটিমেট সলিউশন। এর বাইরে যারা ব্যবসা শিক্ষা শাখার আছে কমার্স থেকে, তাদের জন্য বাংলার 20টা ক্লাস, ইংরেজির 20টা ক্লাস, হিসাব বিজ্ঞানের 20টা ক্লাস, এবং দেখো ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্সের 15টি করে ক্লাস। তাদের জন্য কোর্স ফি রাখছি আমরা 3000 টাকা। 20টি মডেল টেস্ট থাকবে যেমনটা আমি বলেছি, এবং 28 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে। আমরা কেমন ক্লাস করে অলরেডি তুমি বুঝতেছো, এবং এটা ফ্রি ক্লাস। তাহলে পেইড ব্যাচে অবশ্যই যত্ন সহকারে পড়াবো, এবং তোমরা ভর্তি হতে চাইলে আমাদের এই নাম্বার দুটাতে যোগাযোগ করতে পারো। 28 তারিখ থেকে ক্লাস শুরু, এবং অবশ্যই প্রতিটা টপিকের শেষে পরীক্ষা নিয়ে তোমাকে জাজ করা হবে। গত বছর আমাদের ব্যাচগুলো থেকে প্রায় 130-40 জন স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে আমাদের বিভিন্ন ব্যাচের। সো এই বছর হতে পারো তুমি তার মধ্যে একজন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে বলা হচ্ছে দ্য নাম্বার অফ কোভিড-19 রিলেটেড ডেথস। বলা হচ্ছে যে কোভিড-19 রিলেটেড মৃত্যুর সংখ্যা ড্যাশ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে বেড়েছে। তাহলে যে বেড়েছে এই অর্থে আমরা কি নিব? অবশ্যই এইটাকে আমরা পারফেক্ট টেন্সে নিয়ে যাব, অর্থাৎ তোমার প্রেজেন্ট পারফেক্টে নিয়ে যাব। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টে নিলে এখানে কি দিব? হ্যাভ ওভারহেলড নাকি হ্যাজ ওভারহেলড বলো তো? যেহেতু এখানে ডেথস দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা এই ক্ষেত্রে এই দেখো হ্যাজ ওভারহেলড নিব। এখন অনেকে এই ডেথসটা দেখে চিন্তা করবা যে ভাইয়া আমরা এখানে ডেথস দেখেছি, আমরা এটা নিব না। দেখো এখানে তুমি দ্য নাম্বার অফ কোভিড-19 রিলেটেড ডেথস তুমি একত্রে বুঝাচ্ছ হ্যাজ ওভারহেলড। তাহলে এই ক্ষেত্রে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করে দিলে তোমার উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে। তুমি বলছো যে কোভিড-19-এ মারা যাওয়া মানুষের সংখ্যা পৃথিবীতে বেড়েছে। কোভিড-19-এ মারা যাওয়া মানুষের সংখ্যা পৃথিবীতে বেড়েছে। এই যে তুমি বেড়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলছো, তাই এইটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে তোমাকে বলতে হবে, এবং পুরোটাকে সামেশন করে দেখে আমরা এখানে হ্যাজ ব্যবহার করলাম। আবার দেখো এখানে বলা হচ্ছে হি ইজ ফন্ড অফ রিডিং ফিকশন। বলা হচ্ছে যে সে ফিকশন বই পড়তে অনেক পছন্দ করে বা পাগল, প্লেইং গেমস এবং গেম খেলতে পছন্দ করে, অ্যান্ড ড্যাশ। তাহলে দেখো প্যারালিজমের অনুযায়ী আমরা এইখানে অব প্রিপোজিশনের পরে একটু খেয়াল করবা মনোযোগ দিয়ে। দেখো অব প্রিপোজিশনের পরে রিডিং, এটা আমরা আইএনজি নিয়েছি, তারপরের ভাবটা দেখো আইএনজি নিয়েছি, তার মানে এইখানেও আইএনজি হবে। তাহলে এখানে লিসনিং মিউজিক হতে পারে, কিংবা হেয়ারিং মিউজিক তো হয় না, কারণ মিউজিক আমরা লিসেন করি, শুনি না, মানে হেয়ার করি না। লিসনিং টু মিউজিক। এখন তোমার প্রশ্ন ভাই কোনটা হবে? সো অনেকেই যে ভুলটা করে, অনেকে চিন্তা করে রিডিং ফিকশন, প্লেইং গেম এবং লিসনিং মিউজিক সেমই তো, তাহলে আমরা এটা নিব না। তোমাকে মাথায় রাখতে হবে লিসেনের পরে কিন্তু প্রিপোজিশন টু বসে, এইগুলোর ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন বসাইতে হয় না। রিডিং টু ফিকশন না, তারপর প্লেইং ইন গেমস না, এইগুলো আমরা ডিরেক্ট বলি রিডিং ফিকশন,
প্লেইং গেম, বাট আমরা যখন লিসেন বলি তখন বলি লিসেন টু মিউজিক। সো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা আমরা কি নিব? সঠিক উত্তরটা নিব লিসেন টু মিউজিক। এই জায়গায় আমরা সঠিক উত্তর নেব কি? লিসেন টু মিউজিক। একটু বুঝে বুঝে পড়ো, এইগুলো কিন্তু কঠিন নয়। অনেকেই মিস্টেকটা করবে, অনেকে রিডিং ফিকশন প্লেইং গেম দেখে এই জায়গায় চিন্তা করবে যে লিসনিং মিউজিক হবে না। লিসেনের পরে যে টু বসে, এটা তোমার জানা আছে কি না সেই বিষয়টা জাজ করার জন্য এই প্রশ্নটা দেওয়া হয়েছে। আমরা পরবর্তী এমসিকিউগুলোতে চলে যাই। আমি তোমাদেরকে বলি, এখানে টোটাল 15টা এমসিকিউ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য। 5টা এমসিকিউ প্যাসেজ রিলেটেড ছিল, তাই ওইগুলোকে বাদ দিয়ে আমি জাস্ট গ্রামার অংশটাকে এবং ভোকেব অংশটাকে তুলে এনেছি যাতে করে তোমাকে ব্যাখ্যা সহ বোঝাতে পারি। তারপর দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড চিলিং? তাহলে দেখো, চিলিং, চিলিং মানে কি? চিলিং মানে হচ্ছে তোমার ভয়ানক বা ভীতিকর, এই টাইপের জিনিস বোঝায়। সো অনেকে চিলিং বলতে একবারে চিল করা যায় ওইটা বোঝে না। দেখো, চিলিং মানে হচ্ছে তোমার ভয়ানক বা ভীতিকর। সো ভয়ানক বা ভীতিকরটাকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এর সাথে সিমিলার ওয়ার্ড কি হতে পারে? হতে পারে হরিফাইং। কি হতে পারে? হরিফাইং হতে পারে না? তারপর হতে পারে কি? ফ্রাইটেনিং। হরিফাইং হতে পারে, ফ্রাইটেনিং হতে পারে। কুল তো কখনোই হবে না, রিল্যাক্সিং হবে না, ওয়ার্মিংও হবে না। সো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে ফ্রাইটেনিং বা হরিফাইং থাকলে আমরা হরিফাইং দিতাম, ঠিক আছে? আবার বলা হচ্ছে হোয়াটস দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হ্যামলেট? তাহলে দেখো, হ্যামলেট মানে হচ্ছে ছোট গ্রাম। কি? ছোট গ্রাম। তাহলে দেখো তো এখানে গ্রাম রিলেটেড কিছু আছে কিনা? স্পেস, প্রিজন, অ্যাজাইলাম, এই যে ভিলেজ। তার মানে এখানে সঠিক উত্তরটা হবে ভিলেজ। তার মানে দেখো, ভোকাবুলারি থেকে এইখানে পাইছি 2টা, আগে পাইছি 2টা, 4টা ছিল শুধুমাত্র ভোকাবুলারি থেকে। তাহলে যারা গত বছর বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিয়েছিল তাদের ভোকাবুলারি থেকে 4টা এসেছিল। আমরা প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন দেখেছি 5টা, আর বাকিগুলো মোটামুটি বেসিক গ্রামারের মাধ্যমেই ছিল। তাহলে এইভাবেই কিন্তু প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রশ্নার্থে। সো অবশ্যই তুমি যদি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিটে পরীক্ষা দাও, আমাদের সাথে থাকো। আমরা এইভাবে প্রত্যেকটা ক্লাসে সবগুলো জিনিস ভেঙে ভেঙে বোঝায় তারপর গ্রামার পড়াবো। আজকে আমরা 4 নম্বর ক্লাসে আছি না, 30টা ক্লাস করব। সো আমাদের পরবর্তী ক্লাসের জন্য রেডি থাকো। বন্ধু বান্ধবকে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সম্পর্কে বলো যে প্রো উইথ স্বাধীন টিম কাজ করছে। তার বাইরে তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো এবং আমাদের আপডেটগুলো রেগুলার নাও, এবং বিশ্ববিদ্যালয়ের যাত্রাটা আরও সহজ করতে আমাদের প্রাইভেট ব্যাচে আসতে পারো। ইনশাল্লাহ তোমার চান্স হবে, তুমি আমাদের সাথে আমাদের ক্যাম্পাসে আড্ডা দিবা একই সাথে।